শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো। এবং আমি আমার বিশ্লেষণ করার আগে আমি দুইটা পত্রিকা মানবজমিন এবং প্রথম আলো এই দুইটা পত্রিকা থেকে পড়ে শোনাবো। এখন প্রশ্ন হতে পারে যে দুইটা পত্রিকা কেন? প্রথম আলো খুব ডিটেলস লিখেছে, কিন্তু মানবজমিন ডিটেলস লিখেনি। কিন্তু মানবজমিনে আবার একটা তথ্য দিয়েছে যেটা প্রথম আলো দেয়নি। তো এই জন্যই এই দুটো পত্রিকা থেকেই প্রকাশ করতে চাই। মানবজমিন লিখেছে যে ধামরাই থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে পাঠানো হয় ভারতে। সাভারের ধামরাই থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে পাঠানো হয় ভারতে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় 2023 সালের 29শে আগস্ট র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ধামরাইয়ের রহমতুল্লাহকে। 16 মাস পর গত রোববার তিনি বাড়ি ফিরেছেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ফজলে রাব্বি রহমতুল্লাহর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। এইটুকুই পড়লাম মানবজমিন থেকে। এরপর ফিরে যাই প্রথম আলোতে। প্রথম আলো লিখেছে যে র্যাব পরিচয় তুলে নেওয়ার প্রায় 16 মাস পর পরিবারের সদস্যদের কাছে ফিরে এসেছেন ঢাকার ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের তরুণ রহমতুল্লাহ। গত রোববার দুপুরে পরিবারের কাছে ফিরলেও এখনও স্বাভাবিক হতে পারেননি তিনি। বাড়িতে চুপচাপ বসে থাকা রহমতের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা। রহমতুল্লাহ কারোর সঙ্গে তেমন কোনো কথা বলতেছেন না উল্লেখ করে তার বড় ভাই ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, আর সারাদিন সে ঘুমিয়েছে, চুপচাপ বসে থাকে। মা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন। আমরা সবাই ভাবছি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব। এছাড়া তার নিরাপত্তা নিয়েও পরিবারের সবাই চিন্তিত। তিনি বলেন, দুপুরে ধামরাই থানার ওসি এসেছিলেন। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। গত বছরের 29শে আগস্ট রাতে র্যাব পরিচয়ে একটি দল রহমতুল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় 16 মাস পর রোববার দুপুরের দিকে বাড়িতে পৌঁছান রহমতুল্লাহ। ছেলেকে জীবিত ফিরে পাবেন কিনা সেটি জানা ছিল না মামা মতাজ বেগমের। ছেলেকে কাছে পেয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, আমার ছেলের 8 দিন জ্বর ছিল, আমার কাছেই শোয়া ছিল। র্যাব আর সাদা পোশাকে কিছু মানুষ ঘরে আইসা ধরে নিয়ে গেছিল। তারা কইছিল জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিমু। র্যাব অফিসে, ডিবি অফিসে, পুলিশের কাছে কতবার গেছি, কোনো খোঁজ পাই নেই। আমার বাবারে এখন ফিরে পাইছি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন যে রহমতুল্লাহর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। রহমতুল্লাহর শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে তাকে এই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞেস করা উচিত বলে মনে হয়নি আমার। পরিবারের সদস্যরা জানান যে শনিবার 21শে ডিসেম্বর দুপুরে অপরিচিত নাম্বার থেকে ফোন পান রহমতুল্লাহর বড় ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ ফজলে বাড়ি পরিচয় দিয়ে রহমতুল্লাহকে পাওয়ার কথা জানান। ওবায়দুল্লাহ খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হন। ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন যে এসআই মোহাম্মদ ফজলে বাড়ির কল পেয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম। সেখান থেকে রহমতুল্লাহকে নিয়ে বাসায় আসি। শুরুতে রহমতুল্লাহ আমাকে চিনতে পারতেছিল না এবং খুব বেশি কথাও বলতে পারতেছিল না। বাড়ি ফিরেও অনেকটা চুপচাপ হয়ে যায় রহমতুল্লাহ। রোববার তিনি প্রথম আলোকে বলেন যে ভারতের জেল থেকে বাইর করছে, তারপর বাংলাদেশে নিয়ে আসছে। আজ রোববার বাড়ি আসছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পুলিশ জানায়, থানায় আসার পর রহমতুল্লাহ তাতে জানিয়েছেন যে গত বছরের 29শে আগস্ট নিজ বাড়ি থেকে র্যাব তাকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর ঢাকায় 9 মাস চোখ এবং হাত পা বেঁধে আটকে রাখা হয়, শুধু একটা ফেসবুক পোস্ট দেওয়ার কারণে। যেখানে তাকে রাখা হয়েছিল এর আশেপাশে বিমান ওঠানামা করতো, ওই যে আয়নাঘরে। শুধু খাওয়ার সময় চোখ খোলা রাখা হতো, খাওয়া শেষ হলে আবার তার চোখ বেঁধে ফেলা হতো। এইভাবে 9 মাসের মতো রাখার পর গোয়েন্দা সংস্থার লোকজন হাইয়েস্ট গাড়িতে করে তাকে যশোরের বেনাপোল সীমান্তে নিয়ে যান। সীমান্ত পার করে রহমতুল্লাহকে ভারতের সীমানায় ঢুকিয়ে দেওয়া হয়। 2-3 দিন ভারতে ঘোরার পর ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করে। রহমতুল্লাহ পুলিশকে জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের একটি জেলে তাকে রাখা হয়। সেখানে তার 6 মাসের সাজা হয়। এছাড়া 1000 টাকা জরিমানা, অন্য দায়ে আরও 2 মাস জেল খাটতে হবে, এমন সাজা হয়। 7 মাস জেল খাটার পর সর্বশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয় এবং গত শুক্রবার দিবাগত রাত 12টার দিকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। রহমতুল্লাহকে জিজ্ঞাসাবাদকারী রহনপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ ফজলে বাড়ি প্রথম আলোকে বলেন যে প্রথমে রহমতুল্লাহ সন্দেহ করেছিলেন যে পুলিশ তাকে মেরে ফেলতে পারে,
তারপরে কিছুটা স্বাভাবিক হলে তার কাছ থেকে পরিবারের তথ্য নিয়ে ধামরাই থানা পুলিশের সহযোগিতায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। ফজলে বারী বলেন যে তাকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে ধরলো কেন? উত্তরে সে বলল যে র্যাব বলেছে আমি নাকি জঙ্গি করি। তখন সিডিএমএস সফটওয়্যার ক্রাইম ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্চ করে তার বিরুদ্ধে কোনো মামলা পায়নি। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার বলেন যে জিজ্ঞাসাবাদে রহমতুল্লাহ জানিয়েছেন যে 9 মাস তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে রেখেছিল। এরপর যশোর সীমান্ত এলাকায় মোটর সাইকেলওয়ালা 2জন লোকের কাছে দেওয়া হয়। পরে তারা ওকে ভারতে নিয়ে যায়। পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ায় ভারতের পুলিশ মামলা দিলে 7 মাস জেল কেটেছেন। শুক্রবার গভীর রাতে নৌকায় করে রহমতুল্লাহকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত। পরে তিনি গোমস্তাপুর থানায় আসেন। রহমতুল্লাহ ভারত থেকে ফিরে আসায় গুমের শিকার আরও অনেক মানুষ ভারতের জেলে বন্দী আছেন বলে ধারণা করছে মানবাধিকার সংগঠন অধিকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে 2012 সালের 5 নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে ডিবি পুলিশ দ্বারা অপহৃত হন দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। পরবর্তী সময় তাকে ভারতের দমদম কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও 2015 সালের 10ই মার্চ ঢাকা থেকে গুম হন। পরে ওই বছরের 11ই মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার আটকের খবর পাওয়া যায়। অধিকার তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত 721 জনের গুমের শিকার হয়েছেন। এর মধ্যে 158 জনকে এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। প্রকৃত গুমের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। অধিকার মনে করে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কারাগারে বন্দি সব বাংলাদেশি তথ্য যাচাই করা প্রয়োজন, এই হচ্ছে ঘটনা। এবং দর্শক অনেকেই বলতে পারেন যে শেখ হাসিনার পুলিশ এই রহমতুল্লাহকে ভারতে ঠেলে দিয়েছে, এখন ভারতের কি করার আছে? অবশ্যই ভারতের করার আছে, কারণ ভারত যখন জানতে পেরেছে যে সে বাংলাদেশি, এখন এই অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে 6 মাস কারাগারে রাখেন বা 7 মাস সাজা হোক, ভালো কথা, কিন্তু তার তথ্যটা তো বাংলাদেশ সরকারকে জানাবে যে তোমাদের একজন লোক, তার এই চেহারা আমরা পেয়েছি, আমরা মনে করতেছি সে বাংলাদেশি, সুতরাং আমরা তাকে কারাগারে পাঠাইলাম অবৈধ অনুপ্রবেশের দায়ে। এটা অন্তত জানালে বাংলাদেশ সরকার খুঁজে খুঁজে ওই তার পরিবারকে জানাতে পারে। বাট এগুলো না করে একদম কারাগারে রেখে দিয়েছে। এখন যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এখন তো আর আসলে এর মানে রেখে কোনো লাভ নেই, তাই না? আগে তো ভারত এগুলো করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য। বিশেষ করে আপনারা দেখেন যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে ভারতে পাওয়া গেল, সেখানে ভারতে 9 বছর ভারত তাকে আটকে রাখলো। তিনি অনেক চেয়েছিলেন দেশে ফিরতে, কিন্তু তাকে দেশে ফিরতে অনুমতি দেওয়া হয়নি। যেই না হাসিনা পালিয়ে গেল, তিনিও দেশে ফিরে আসলেন। তো এইসব ব্যাপারগুলো তো আছে। এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে গুম এবং খুন কমিশনের তদন্ত রিপোর্ট, যেটা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে তারা স্পষ্ট বলেছে যে এইসব গুম খুনে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। এবং আজকে দেখেন, এই যেই শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে গুম হয়, গুম হওয়ার পর সেই লোককে ভারতে পাওয়া যায়, ভারতের কারাগারে পাওয়া যায়। আবার সেখান থেকে রাতে এই যে পুশব্যাক করেছে, পুশব্যাক মানে কি, মানে ওই যেই মানে গোপনে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া। দেখেন এখানে রহমতুল্লাহ কি করেছে, ভারত তাদের এলাকা থেকে একটা নৌকায় চড়াইছে, নৌকায় চড়িয়া এই নৌকায় চড়িয়া বাংলাদেশের সীমানা দিকে পাঠিয়ে দিছে। তো এইভাবে রহমতুল্লাহকে পুশব্যাক করেছে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের বর্তমান, হাসিনা তো পালিয়ে গেছে, হাসিনার ক্ষমতা নাই, এখন বাংলাদেশ সরকারের উচিত যে ভারতকে জিজ্ঞেস করা যে তোমাদের কারাগারে কতজন বাংলাদেশি আছে, তার একটা লিস্ট আমরা চাই। আমি মনে করি যে সেই লিস্ট যদি পুঙ্খানুপুঙ্খরূপে ভারত সরকার বাংলাদেশকে দেয়, তাহলে এইরকম আরও অনেক গুমের শিকার হওয়া ব্যক্তিকে সেখানে খুঁজে পাওয়া যাবে।